প্রবেশ করায় হিলি সীমান্তে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। পরে তাকে ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সামথিং রং। সীমান্তে ভারতীয় বিএসএফদের অতিরিক্ত মোতায়েন, ইভেন আমাদেরও সীমান্তে আজকে বিজিবির অতিরিক্ত সংখ্যক সেনা মোতায়েন। আর আজকের দিনে বাংলাদেশের ইতিহাসে একটা ভিন্ন ঘটনা ঘটেছে। হিন্দুত্ববাদী সংগঠনের বাংলাদেশ বিরোধী বিক্ষোভ থেকে 100 নারী সহ কমপক্ষে 500 জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। একেই বলে ঠেলার নাম বাবা। দর্শক, বাংলাদেশের হাই কমিশনে সরাসরি ভারত কিন্তু হামলা করেছে। হামলা করার পরপরই ভারতীয় সেনাপ্রধান এবং হাই কমিশনার বাংলাদেশে আসছে। আসার পরই তাকে গ্রেফতার করেছে এবং বাংলাদেশ সেনাবাহিনী মানে তাদেরকে উচিত শিক্ষা দিচ্ছে। পুরো ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে ভারত মূলত মানে তারা উচিত শিক্ষা এটাই দেওয়ার উচিত ছিল। এটার জন্যই আমরা অপেক্ষায় ছিলাম। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো পুরো ভিডিও পুরো বিষয়টা জানতে হলে অবশ্যই না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে। তো চলুন দর্শক, বেশি কথা না বলে। মোদিজি, অমিত জি এবং রাজনাথ সিং জি, আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন 72 সালের সেই সেনাবাহিনী এখন আর নাই। ভারতের বিরুদ্ধে, ভারতের আধিপত্যের বিরুদ্ধে আমাদের সংগ্রাম জারি রাখার জন্য। এ প্রসঙ্গে আমি মোদী সরকারকে একটা বার্তা দিতে চাই। মোদিজি, অমিত জি এবং রাজনাথ সিং জি, আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন 72 সালের সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত। আপনারা আর আস্ফালন তুলবেন না। ইস্টার্ন সেক্টর, ইস্টার্ন কমান্ড গোছানোর ভয় আমাদেরকে দেখাবেন না। শুধু আমরা সশস্ত্র বাহিনী নই, 17 কোটি জনতা আছে আমাদের সাথে, আপনাদেরকে সীমান্তেই রুখে দিতেই। আর বক্তব্য নয়, আমরা আজকে যে জন্য উপস্থিত হয়েছি সেই অনুষ্ঠানে আমরা চলে যাব। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি আপনাদের সবাইকে এবং একজন সামরিক অফিসার হিসেবে আমি আপনাদের সবাইকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের এবং জনগণের সাথে একাত্মতা হওয়ার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আমরা সরকারকে আহ্বান করতে চাই, আর কোনো নতজানু পররাষ্ট্রনীতি নয়, সাম্যতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি। ভারতের জনগণকে আমরা বলতে চাই, আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। বাংলাদেশের জনগণ এবং আপনারা আমাদের বন্ধু, কিন্তু ভারতের গেরুয়া পোশাকধারী হিন্দু আধিপত্যবাদকে আমরা কোনোভাবেই এদেশে আশ্রয় দিতে রাজি নই। সাংবাদিক ভাইদেরকে আমি বলছি, অনুরোধ করছি, আপনারা আপনাদের পিছনের যে সাংবাদিকতা করেছিলেন সেগুলো ভুলে যান। আপনারা জানেন যে প্রকৃত সাংবাদিকতা কি। লেজুর বৃত্তের সাংবাদিকতা আপনারা পরিহার করুন। আপনারা দেশ এবং জাতির স্বার্থে বাংলাদেশকে আরো আগে সামনের দিকে নিয়ে যেতে পারবে, আপনাদের সেই রকম ভূমিকা এদেশের জনগণ দেখতে চায়। আপনাদেরকে আমরা আরো আশ্বস্ত করতে চাই, সশস্ত্র বাহিনীর লক্ষ লক্ষ প্রশিক্ষিত সৈনিক, হাজার হাজার প্রশিক্ষিত অফিসার, আমরা সব সময় এদেশের জনগণের পাশে ছিলাম, আমরা থাকব। দর্শক, ইতিমধ্যে আপনারা যে ভিডিও ফুটেজ মূলত দেখতে পেয়েছেন আমাদের স্ক্রিন থেকে, বিশেষ করে আরও একটা ভিডিও আছে এই সর্বশেষ মানে সেনাপ্রধান মেন যিনি ইতিমধ্যে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে মূলত সেনাবাহিনীর বড় বড় উচ্চ পর্যায়ের ব্যক্তিরা। তো এখন যাদেরকে দেখবেন বিশেষ করে সেনাপ্রধান যিনি যে দেশবাসী সহ এবং প্রত্যেকটা বাহিনীকে যে নির্দেশনাগুলো দিয়েছে
সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখাবো। মানে দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর চ্যানেলে আপনারা যারা নতুন দর্শক আছেন, আমাদের এই চ্যানেলকেও সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। দর্শক চলুন আমরা সর্বশেষ ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী তাদের সেনাবাহিনীকে বলেছে বাংলাদেশের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকতে। এদিকে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও বাংলাদেশের মানুষকে বলেছে যে কোনো সময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে। বাংলাদেশ ভারত সীমান্তে ব্যাপক উত্তেজনা চলছে, আর বাংলাদেশ এবং ভারত কঠিন সময় পার করছে। বর্তমান পরিস্থিতি একটি কঠিন পরিস্থিতি, তবে এক্ষেত্রে আরো জটিল বিষয় হচ্ছে বাংলাদেশের সামনে আরো কঠিন পরিস্থিতি আসতে চলেছে। সামনের পরিস্থিতি আরো খারাপ হবে এবং সবাইকে মিলে সেটা মোকাবেলা করতে হবে। বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট কিন্তু আমার নয়, বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এটা সবার সামনে বলেছেন। তিনি বলেছেন সামনে আরো কঠিন বিপদ আসছে, এই বিপদকে আমাদের একসঙ্গে মোকাবেলা করতে হবে, সবাইকে প্রস্তুত থাকার জন্য তিনি কিন্তু স্পষ্টভাবে বলেছেন। একটি ফরমাল অনুষ্ঠানে সবাইকে উদ্দেশ্য করে এই কথা বলেছেন ওয়াকারুজ্জামান। দেখুন, বিষয়টা আমাদের বুঝতে হবে, একজন সেনাপ্রধান কি পরিস্থিতিতে এবং কি আশঙ্কায় এমন কথাগুলো বলতে পারেন যে সামনে কঠিন পরিস্থিতি আসছে আর এটি সবাইকে একসঙ্গে মোকাবেলা করতে হবে। দেখুন, একজন রাজনীতিবিদ রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বক্তব্য দেন, আর একজন সেনাপ্রধান বক্তব্য দেন তাদের সামরিক স্ট্র্যাটেজি থেকে। অবশ্যই বাংলাদেশের প্রেক্ষাপটে একটি বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে, সেটা হচ্ছে সরাসরি যুদ্ধের সংঘাতের, এবং অবশ্যই এই সংঘাতের যে বড় ধরনের ঝুঁকি রয়েছে সেটা তৈরি হয়েছে ভারত কেন্দ্রিক। আমি আপনাদের ইতিমধ্যে জানিয়েছি ভারত তাদের উত্তর পূর্বাঞ্চলে প্রচুর পরিমাণে সামরিক সমাবেশ ঘটিয়েছে। এই জিনিসটা বাংলাদেশ সেনাবাহিনী তাদের নজরে রেখেছে। দেখুন, এটা ঠিক যে বর্তমানে পাকিস্তান এবং চীনের সাথে ভারতের সীমান্ত বিরোধ চলছে, তবে এটি বাংলাদেশের সঙ্গে কিন্তু নয়। ভারতের সঙ্গে বাংলাদেশের যে 4096 কিলোমিটারের বর্ডার রয়েছে সেই জায়গাটা কিন্তু অনেকটাই শান্ত। বিশেষ করে মেঘালয়ের 443 কিলোমিটার, ত্রিপুরার প্রায় 856 কিলোমিটার এবং মিজোরামের 318 কিলোমিটার, এই বর্ডারগুলোতে কোনো ধরনের ঝামেলা নেই। এমনকি পশ্চিমবঙ্গের সাথে আমাদের যে 2217 কিলোমিটারের বর্ডার রয়েছে সেই বর্ডারও কিন্তু অনেকটা শান্ত। এত কিছুর পরও নজিরবিহীনভাবে যে পশ্চিমবঙ্গের বিমান ঘাঁটি, যেখানে কোনো ধরনের ঝুঁকি নেই, চীনের পক্ষ থেকেও নেই আবার পাকিস্তানের পক্ষ থেকেও নেই, এটা অনেকটা দূরে অবস্থিত, সেই পশ্চিমবঙ্গের বিমান ঘাঁটিতে জরুরি ভিত্তিতে ভারত সরকার ফ্রান্সের তৈরি যে রাফাল যুদ্ধ বিমান রয়েছে সেটি কিন্তু এই জায়গাতে মোতায়েন করেছে। এবং এই বিমান ঘাঁটি বাংলাদেশ সীমান্ত থেকে খুব একটা বেশি দূরে নয়, মাত্র 15 থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত। আর এই যুদ্ধ বিমান নিয়মিত কিন্তু টহল দিচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু টাইমস পোস্ট করেছে, চীন সীমান্ত থেকে ভারত তার 101 স্কোয়াড্রন থেকে অন্তত 2টি রাফাল যুদ্ধ বিমান পশ্চিমবঙ্গের যে হাসিমারা বিমানবন্দর রয়েছে সেই বিমান ঘাঁটিতে তারা মোতায়েন করেছে। এছাড়া বিহার এবং ঝাড়খণ্ডের ভেতরে তারা আলাদাভাবে এই রাফাল যুদ্ধ বিমান মোতায়েন করেছে। আপনারা স্ক্রিনে রিপোর্ট দেখতে পাচ্ছেন। দেখুন, ভৌগোলিকভাবে পশ্চিমবঙ্গের অবস্থান এমন একটি জায়গায় যেখান থেকে পাকিস্তানের ঝুঁকিও নেই আবার চায়নার ঝুঁকিও নেই, এমন একটি জায়গার ভেতরে হঠাৎ করে রাফাল যুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছে। এর সঙ্গে সঙ্গে 101 স্কোয়াড্রনের যে SU-30 যুদ্ধ বিমান রয়েছে সেই ফাইটার জেটগুলোকে ডেকে পাঠানো হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইস্যুটিকে কেন্দ্র করে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো আরও নিশ্চিত করছে ভারত সরকার কানাডার কাছ থেকে স্পাই করার জন্য যে এয়ারক্রাফট কিনেছে, মানে গ্লোবাল 5000 নামের যে এয়ারক্রাফট কিনেছে তার অন্তত 2 থেকে 3 ইউনিট তারা বাংলাদেশের সীমান্তে মোতায়েন করেছে এবং এগুলো কিন্তু সরাসরি বাংলাদেশের ভেতরে নজরদারি করছে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কানাডার তৈরি সেই স্পাই বিমান। এটির মাধ্যমে যে কোনো দেশের বর্ডারে উড়ে সেই দেশের ভেতরকার তথ্য সংগ্রহ করা যায়। এই বিমানের রেঞ্জ হচ্ছে 250। দর্শক, আপনারা ইতিমধ্যে বিষয়গুলো দেখতে পেয়েছেন। অবশ্যই আপনাদের মতামতগুলো জানাবেন। ভালো থাকবেন।